শোনা যাচ্ছে? আমাদের শোনা যাবে? স্ক্রিন আশা করি দেখা যাচ্ছে, তাই না? জি জি। আচ্ছা, আজকে তো আমাদের ক্যালকুলাস পড়ার কথা, তাই না? জি ভাইয়া। ক্যালকুলাস পড়ার কথা। তো স্বাভাবিকভাবে চলো আমরা ক্যালকুলাসের একদম বেসিক যেটা সেটা দিয়ে শুরু করি। তো ক্যালকুলাস অলরেডি তোমরা কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে করছো, বুঝছো? তোমরা এই এখন আবার জয়েন চাইতেছে কারা? কেউ কি জয়েন দিতেছে নাকি এখন? না ভাইয়া, ভাইয়া তাসনিম জয়েন হইতেছে অন্য মোবাইল দিয়ে, অন্য ডিভাইস দিয়ে। আচ্ছা, অ্যাকসেপ্ট করছি, ওকে। তাসনিম শুনতে পাইতেছো আমাকে? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা শুরু করে দেই। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অলরেডি আমরা ক্যালকুলাস জিনিসটা আসলে আমাদের অনেকবার করা হয়ে গেছে। কিভাবে? তো সেটা নিয়ে আসলে ডিটেলস আমরা আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিই ক্যালকুলাসের বেসিকটা কি। ক্যালকুলাসের বেসিকটা ছিল এরকম যে ক্যালকুলাস শব্দটার মানে কি আসলে কেউ জানো? হ্যাঁ, ক্যালকুলাস শব্দটা আসলে আসছে তোমার ল্যাটিন একটা শব্দ ক্যালকুলি থেকে। ক্যালকুলি, যেটা মানে হচ্ছে তোমার ছোট ছোট নুড়ি পাথর। ছোট ছোট নুড়ি পাথর, ঠিক আছে? তো আগেরকার মানুষ এই ছোট ছোট নুড়ি পাথর দিয়ে আসলে গণনার কাজ করতো, এটা তোমরা সবাই জানো। তো এই ছোট ছোট শব্দটা অনেক সিগনিফিকেন্ট এই ক্যালকুলাসের ক্ষেত্রে, কেননা ক্যালকুলাসে আসলে আমরা একদম ছোট ছোট জিনিস নিয়ে কাজ করার চেষ্টা করি, ঠিক আছে? তো দুইজন বিজ্ঞানীর সাথে এই নামটা খুবই প্রমিনেন্ট ক্যালকুলাস আবিষ্কারের ক্ষেত্রে। একজন হচ্ছে তোমার নিউটন, সে হচ্ছে আবিষ্কার করছে আগে বাট পাবলিশ করছে পরে। আরেকজন হচ্ছে তোমার লিবনিজ, সে হচ্ছে আবিষ্কার করছে পরে বাট পাবলিশ করছে আগে, ঠিক আছে? তো দুইজনকেই আমরা আবিষ্কারক হিসেবে সম্মান দিব, কোনো অসুবিধা নাই। তো ক্যালকুলাসের দুইটা সেকশন আছে, এটা তোমরা জানো, যেহেতু ফিজিক্স তোমরা পড়ছো। ইংটা একটু মোটা করে নেই। যেহেতু তোমরা ফিজিক্স পড়ছো তার মানে জানো যে অলরেডি ক্যালকুলাসের দুইটা সেকশন আছে। একটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন, আর একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। এবং মজার ব্যাপার হলো এই দুইটাই তোমরা অলরেডি করে আসছো, ঠিক আছে? এই দুইটাই তোমরা অলরেডি করে আসছো। কিভাবে করে আসছো? সিম্পলি জাস্ট একটু ধারণা দেই যে জিনিসগুলো আসলে কি। এই ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশন হচ্ছে বাংলায় আমরা কি এটাকে বলি হচ্ছে তোমার সমাকলন। কি বলি? সমাকলন। সমাকলন। আর এটাকে বলি হয় ব্যবকলন, ঠিক আছে? এটাকে বলা হয় ব্যবকলন আর এটাকে বলা হয় সমাকলন। সমাকলন দিয়ে আসলে অনেক কিছু বোঝা যায়, সামেশন টাইপের বা যোগ করা টাইপের বোঝায়। আর ব্যবকলন বলতে আসলে বোঝায় যে ব্যবচ্ছেদ বা কাটাকাটি টাইপের বা টুকরা টুকরা করা টাইপের জিনিসগুলো বোঝায়, ঠিক আছে? তো আর ক্যালকুলাস মানে হচ্ছে তোমার কলন বিদ্যা। স্বাভাবিকভাবে যদি বাংলাগুলো বলি, আমি বাংলাগুলা সাধারণত বলবো না, ঠিক আছে? কেননা যত তোমরা উপরে যাবা দেখবা বাংলার আর ব্যবহার নাই। এই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনই বলতেছি আর ক্যালকুলাসই বলতেছি, ঠিক আছে? তো তো এই ইন্টিগ্রেশনটা আসলে কি? ইন্টিগ্রেশনটা হচ্ছে, মাত্র তো বুঝলাম যে যোগ করা, বাট এটা কিভাবে আসলে যোগ করে, এটা আসলে কি জিনিসটা, এটার হালকা ধারণা দেই। যে জিনিসটা হচ্ছে, যদি আমার একটা ফাংশন থাকে, অবশ্যই ফাংশন সম্পর্কে তোমাদের আশা করি একদম ক্লিয়ার ধারণা আছে, তাই না? ফাংশন সম্পর্কে ক্লিয়ার ধারণা আছে না তোমাদের সবার? জি ভাই, মোটামুটি পাবো। আচ্ছা, তাহলে খুবই ভালো। ফাংশন সম্পর্কে যদি ক্লিয়ার ধারণা থাকে, তো ধরলাম এটা হচ্ছে এফ অফ এক্স একটা ফাংশন যেটার ইনপুট হচ্ছে এক্স। তো এটাকে যদি আমি ড্র করি, তাহলে যদি এরকম একটা শেপ আসে, র্যান্ডম একটা শেপ আমি নিলাম, ঠিক আছে? যে কোনো শেপ আসতে পারে। তো ইন্টিগ্রেশন আসলে করে কি, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে যদি আমি ইন্টিগ্রেশন করি এইটা থেকে এইটা, তাহলে আসলে এইটা নির্দেশ করে এইটার এরিয়াটা। এটা মোটামুটি আমরা জানি। তার মানে ইন্টিগ্রেশন আসলে এরিয়া বের করা, ঠিক আছে? আর যদি আমি ডিফারেন্সিয়েশনের কথা বলি, এটা যদি তোমার ফাংশন এফ অফ এক্স হয় আর এটা যদি হয় তোমার এক্স,
ডিফারেন্সিয়েশনের কথা বলি, মনে করো সেম এই ফাংশনটাকে আমি ডিফারেন্সিয়েশন করতে চাই। তো ডিফারেন্সিয়েশন মানে খেয়াল করো এই কথাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। কোন একটা পয়েন্টে, এই একটা পয়েন্টে যদি ডিফারেন্সিয়েশন করতে চাই, এটা মানে হচ্ছে এই পয়েন্টে ঢাল বের করা। এই ফাংশনটার এই পয়েন্টে কি বের করা? ঢাল বের করা। তাহলে সোজা কথা বলতে গেলে ইন্টিগ্রেশন হচ্ছে তোমার এরিয়া বের করা। কি বের করা? এরিয়া, এরিয়া বের করা। আর ডিফারেন্সিয়েশন মানে কি? স্লোপ বের করা। এই দুইটা কথা হচ্ছে বেসিক। এই দুইটা কথা কি একদম বেসিক, এইটা যেন ভুলেও আমরা না ভুলি, ঠিক আছে? এটা যেন ভুলেও আমরা না ভুলি, ঠিক আছে? আচ্ছা, এখন ইন্টিগ্রেশন নিয়ে আমরা হালকা পাতলা কাজ করছিলাম ফিজিক্সে, বাট ডিটেইলসে আমরা দেখবো এটা চ্যাপ্টার 10 এ। তো শুরুর দিকে যদি আমরা ক্যালকুলাসটা শুরু করি, তখন ফার্স্ট আলোচনাটা আসে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের, ঠিক আছে? তো মোটামুটি আমরা ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করব। আর হচ্ছে এটা ছিল মোটামুটি তোমার ক্যালকুলাসের বেসিক, ঠিক আছে? বেসিক আলোচনা। তো এইটা রিলেটেড কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে বলো তো, কারো কোনো কোশ্চেন আছে? না ভাই, না। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই, ঠিক আছে। তাহলে চলো এখন আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশনের ডিটেইলসে যাওয়া শুরু করি, কেননা ক্যালকুলাসের আমরা প্রথম যে চ্যাপ্টারটা দেখব সেটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন। তো ডিফারেন্সিয়েশন ভালোমতো বোঝার জন্য আমাকে বুঝতে হবে, যেহেতু বললাম যে ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ঢাল বের করা। ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ঢাল বের করা। তাহলে ঢাল জিনিসটা কি, এটাকে আমার ভালোভাবে বোঝা দরকার। ঢাল অথবা স্লোপ জিনিসটা কি, তাই না? ঢাল বা স্লোপ জিনিসটা কি? তো স্বাভাবিকভাবে আমি বলতেছি যে ক্যালকুলাসে সব ফাংশন নিয়ে আলোচনা হবে, ফাংশন ছাড়া কোনো কথা হবে না, ঠিক আছে? আচ্ছা, এইটা বোঝানোর আগে তোমাদেরকে আরেকটু বেসিকটা আমি ক্লিয়ার করে দেই। ক্যালকুলাসের বেসিকে যে জিনিসগুলো আসলে কেমন হয়, ঠিক আছে? একটু প্র্যাকটিক্যাল ধারণা দেওয়ার চেষ্টা করি যে জিনিসগুলো কেমন। যেমন মনে করো ইন্টিগ্রেশনের যদি আমরা ফিজিক্যাল সিগনিফিকেন্স দেখতে চাই ইন্টিগ্রেশনের, ঠিক আছে? ইন্টিগ্রেশনের তা আমি তোমাদেরকে শুরুতেই বলছিলাম যে অলরেডি তোমরা কিন্তু ক্যালকুলাস করে ফেলছো। কিভাবে ক্যালকুলাস করছো? তোমরা কি এরিয়া বের করছো না? যেমন আয়তক্ষেত্রের এরিয়া, আয়তক্ষেত্রের এরিয়াটা যেমন কিরকম হয়, যদি প্রস্থ x আর দৈর্ঘ্য যদি y হয়, তাহলে এরিয়াটা কত হবে এটার? xy, একদম সিম্পল, তাই না? আর যদি এটা বর্গক্ষেত্র হয়, একটা এরিয়া যদি হয়, একটা সাইড x হইলে এরিয়া কি হবে? x স্কয়ার, ঠিক আছে? আর যদি ত্রিভুজ হয়, সিম্পল শেপ, ত্রিভুজ হইলে যদি এটা বেস ভূমি b হয় আর হাইট যদি h হয়, তাহলে এটার এরিয়া হয় হাফ ইনটু বেস ইনটু হাইট। তার মানে এরিয়াগুলো যেহেতু আমরা বের করতে পারি, তো অ্যাকচুয়ালি আমরা কি করতে পারি? ইন্টিগ্রেশন আসলে আমরা করতে পারি। বাট খেয়াল করে দেখো, আমি অলরেডি যেই তিনটা শেপ লিখলাম, এই শেপগুলো দেখতে আসলে খুব সুন্দর বা খুবই নিয়ন্ত্রিত, ঠিক আছে? খুবই নিয়ন্ত্রিত। এদের তিনটা কোণ আছে, এইটার চারটা কোণ আছে, এইটার চারটা কোণ আছে। বাট যদি আমার শেপটা আঁকা বাঁকা হয়ে যায়, তাই না? যদি আমার শেপটা আঁকা বাঁকা হয়ে যায়, তোমাদের কোশ্চেন জানতে মানে হইতে পারে যে যেহেতু আমরা এরিয়া বের করতে পারি, তাহলে আলাদা করে আমরা আর ইন্টিগ্রেশন নামে একটা জিনিস কেন শিখতেছি? সব সময় এত সুন্দর জিনিস আসলে পাওয়া যায় না। যদি তোমার শেপটা এরকম হয়ে যায়, যেমন কোনো সুন্দর শেপের মধ্যে যদি একটা বৃত্ত থাকে, এটার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এটার এরিয়া কত? পাই আর স্কয়ার, তাই না? এখন এই এরিয়াটা আসলে কোথা থেকে আসছে? এই যে পাই আর স্কয়ার, এটা কিভাবে আসছে? এটা যদি আমরা চিন্তা করি, কেননা এখানে তো আসলে সুষম কোনো কিছু নাই, এটা আঁকাবাঁকা একটা জায়গা। তো এই আঁকাবাঁকা জায়গার এরিয়াটা আমি কিভাবে বের করছি? এইটা বের করতে অ্যাকচুয়ালি আমার ইন্টিগ্রেশন করা লাগছে। কিভাবে একটু ধারণা দেই, এটা আমরা ডিটেইলসে দেখব। একটু জাস্ট ধারণাটা দেই যে কিভাবে আমরা এটা করছি। সেটা হচ্ছে এইখানে একটা অ্যাক্সিস দেওয়ার চেষ্টা করি, অ্যাক্সিস দিলাম, ঠিক আছে? ওকে, তো এই অ্যাক্সিসের মধ্যে মনে করো আমি একটা বৃত্ত আঁকতেছি। এটা মনে করো একটা বৃত্ত। বৃত্তটা দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, তো খেয়াল করে দেখি, এটা একটু সরাই দেই বৃত্তটা। এখন একটা সুন্দর শেপের বৃত্ত আঁকি। দ্যাটস ইট, এটা হচ্ছে আমার বৃত্তটা। তো
তো এখন এই বৃত্তের এরিয়াটাই তো আমি বের করছি পাই আর স্কয়ার দিয়ে, তাই না? এটাই তো পাই এর ব্যাসার্ধ যদি আর হয় পাই আর স্কয়ার। তোমরা ক্লাস 9 10 এ অলরেডি শিখে আসছো একটা বৃত্তের সমীকরণ, তাই না? একটা বৃত্তের সমীকরণ শিখে আসছো। খেয়াল করে দেখো, খুবই খুবই মনোযোগ দাও, যে যখন এরকম আঁকাবাঁকা পথের এরিয়াটা আমার বের করতে হয়, তখন আসলে আমার জানা লাগে যে আঁকাবাঁকা পথটা কিভাবে চলে, আঁকাবাঁকা পথটা কিভাবে চলতেছে, কিভাবে চলতেছে, এইটা আমার জানা লাগে। এটা আমরা কিভাবে জানি? এইটা জানি হচ্ছে আমরা তার ইকুয়েশন থেকে। কারণ ইকুয়েশন কি? ইকুয়েশন হচ্ছে ওই নিয়মটা, যেই নিয়মটা আসলে বোঝায় যে সে কোন নিয়মে চলতেছে, তাই না? আমরা একটা সরলরেখার দিকে যদি তাকাই, একটা সরলরেখা যদি এরকম ভাবে যায়, চলতে থাকে, আমরা এটার ইকুয়েশনটা কি বলি? y mx। তার মানে এই y mx এই নিয়মের মাধ্যমে সে আসলে চলতেছে এই রেখাটা। কালারটা একটু চেঞ্জ করে দেই, তাহলে বুঝতে মানে সুবিধা হবে। এই নিয়মের মাধ্যমে এই রেখাটা চলতেছে। তো এই বৃত্তটা কোন নিয়মে চলতেছে এটা আমার জানা দরকার। যখন আমরা আঁকাবাঁকা পথের ইন্টিগ্রেশন করব, তখন আমার এই যে বৃত্তটা কোন নিয়মে চলতেছে সেটা আমার জানা দরকার। আর এই নিয়মটা কি? আমরা জানি একটা বৃত্তের ইকুয়েশন হচ্ছে, বৃত্তের ইকুয়েশন কি বলো, একজন বলো, বৃত্তের ইকুয়েশন কি? x square plus y square equal to r square. দারুণ। x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার। তো আমরা এই ইকুয়েশনটা জানি। এই ইকুয়েশনটাকে যদি আমরা y এর মাধ্যমে প্রকাশ করি, তাহলে y ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি r স্কয়ার মাইনাস x স্কয়ার রুট ওভার এইটা, তাই না? লেখা যায় না? এইটাকে লেখা যায়। এখন খেয়াল করে দেখো, এইটা দিয়ে আসলে আমরা শুধুমাত্র y এর পজিটিভ ভ্যালুটা নিছি। পজিটিভ ভ্যালু কিভাবে? খেয়াল করে দেখো, y এর একটা অংশ উপরে আছে, পজিটিভে আছে, আরেকটা অংশ কি আছে? নেগেটিভে আছে। তো আমরা জানি রুট দিলে আমরা প্লাস মাইনাস দিতে পারি, তো আমরা যেহেতু প্লাস মাইনাস দেই নাই, তার মানে শুধু এই উপরের লাল অংশটা নিছি। তো এই জিনিসটাকে যদি আমরা এখন ইন্টিগ্রেট করি, কোথা থেকে কোথায়? এরকম মাইনাস আর থেকে প্লাস আর, কেননা এটা যেহেতু একটা ব্যাসার্ধ আর, তাহলে খেয়াল করে দেখো নিশ্চয়ই এতটুকু আর, যেহেতু মাইনাস দিকে মাইনাস আর, আর এটা প্লাস দিকে প্লাস আর, তো এতটুক থেকে এতটুকুর যদি আমি ইন্টিগ্রেশন করি মাইনাস আর থেকে প্লাস আর, তাহলে আসলে তুমি দেখতে পাবা যে দিন শেষে তুমি যে ইকুয়েশনটা পাবা সেটা হবে পাই আর স্কয়ারের অর্ধেক, কেননা এটা অর্ধেক বৃত্ত। তখন এটাকে 2 দিয়ে গুণ করে দিলে এটা হয়ে যাবে পাই আর স্কয়ার। ঠিক আছে, আমি জাস্ট ফিজিক্যাল সিগনিফিকেন্সটা বলতেছি, এখনো এটা ভালোভাবে আমি তোমাদের বুঝাই নাই। ঠিক আছে, জাস্ট জিনিসগুলো কিরকম আসে জাস্ট ধারণা নাও, ম্যাথ কিন্তু এখনো করাইতেছি না। এগুলো আমরা ডিটেলসে একদম ডিটেলসে করব চ্যাপ্টার 10 এ। ঠিক আছে, তো এটা ছিল মোটামুটি ইন্টিগ্রেশনের বেসিক, অর্থাৎ এরিয়াটা আমরা কিভাবে বের করে আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কাজ করতে পারি। খেয়াল করে দেখো, শেপগুলো তো সবসময় এত সুন্দর হয় না, আরো আজে বাজে শেপ হইতে পারে। ঠিক আছে, যেমন এরকম এরকম শেপ হইতে পারে। তো এরকম শেপ, আচ্ছা এটা অটো কারেকশনের কারণে এটা স্মুথ হয়ে গেছে, তো এটা আসলে এত স্মুথ হয় না, এরকম এরকম আজে বাজে শেপ থাকতে পারে। তো এগুলার এরিয়া ও আমরা ক্যালকুলাসের সাহায্যে বের করতে পারি। ঠিক আছে, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে কিনা সেটা বলো। জি ভাই। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত যদি সবার ক্লিয়ার হয়ে থাকে, তো এখন হচ্ছে আমরা আমাদের বইয়ের চ্যাপ্টার 9 এ চলে যাচ্ছি, যেটা হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন দিয়ে যেটা শুরু করব, অর্থাৎ ডিফারেন্সিয়েশনের বেসিক যেটা। ঠিক আছে, তো ডিফারেন্সিয়েশনটা আমি বলছিলাম, ডিফারেন্সিয়েশন মানে কি? ঢাল বের করা। তো ঢাল জিনিসটা আসলে কি, এটা সম্পর্কে কি তোমাদের ধারণা আছে না ডিটেইলসে? ঢাল জিনিসটা কি? রেসপন্স করো, যদি মানে ধারণা না থাকে তাহলে আর ডিটেইলসে আবার আলোচনা করতে হবে। কি ঢাল সম্পর্কে ধারণা আছে? মোটামুটি। আচ্ছা, তো আমি তোমাদেরকে ঢাল সম্পর্কে ধারণা দিচ্ছি। দাঁড়াও, আমার একটা কল আসছে। তাহলে এখন মাহিন আর হাসবি আছো, তাই তো? জি ভাই। আচ্ছা ঠিক আছে, জি তো ভাইয়া। ঢাল সম্পর্কে আমরা একটু ডিটেইলস দেখে নেই যে ঢাল জিনিসটা আসলে কি। এইটা বোঝার জন্য হচ্ছে আমাদের একটু ফাংশন নিয়ে কাজ করতে হবে। তো চলো আমরা ফাংশন নিয়ে কাজ করি। আমি বলি ক্যালকুলাসে শুধুমাত্র ফাংশন জিনিসটাই আমরা আসলে ফাংশনেরই একটা ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন করে থাকি। তো মনে করো এটা হচ্ছে আমার
একটা অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, ঠিক আছে? তো সাপোজ আমার কাছে একটা ফাংশন আছে, সিম্পল ফাংশন কি ধরলাম হচ্ছে এরকম একটা ফাংশন আছে, এটা ওয়াই অক্ষকে এই জায়গায় ছেদ করছে, ধরলাম এটা হচ্ছে এইটার অ্যামাউন্ট হচ্ছে সি, তাহলে আমরা জানি এইটার ইকুয়েশনটা হয় কি একটা সিম্পল ইকুয়েশন আসবে, তাই না? খেয়াল করে দেখো এই যে সরল রেখাটা আমি প্লট করছি, এই সরল রেখাটা কিন্তু এমনি এমনি আসে নাই। যদি আমি একদম শুরু থেকে তোমাদেরকে দেখাইতে চাই জিনিসটা কিভাবে আসছে, তখন আমরা কিন্তু একটা একটা করে বিন্দু বিন্দু করে যাইতে হবে। ধরলাম এটা হচ্ছে x এর ভ্যালু 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তো ধরলাম x এর ভ্যালু যখন 0 হয় তখন এটার ভ্যালু হচ্ছে তোমার c, c এর ভ্যালু সাপোজ ধরলাম এই c এর ভ্যালু হচ্ছে 4, ঠিক আছে? তো 4, এখানে দিলাম 5, এখানে দিলাম 6, এখানে দিলাম 7, এখানে দিলাম 8, সামথিং লাইক দ্যাট। তো যখন 1 হয় তখন ধরলাম এইটার ভ্যালু হয় তোমার হচ্ছে 4.5, যখন 2 হয় তখন ধরলাম এটার ভ্যালু হয় 5, যখন 3 হয় এটার ভ্যালু ধরলাম হচ্ছে 5.5, যখন 4 হয় তখন ধরলাম এটার ভ্যালু হয় হচ্ছে তোমার 6, যখন 5 হয় তো এভাবে এভাবে বাড়তে থাকে, ঠিক আছে? তো এই বাড়তি জায়গাটা যখন আমরা এইভাবে গ্রাফে প্লট করি তখনই আসলে আমরা এরকম একটা সরল রেখা পাই, তাই না? এরকম একটা সরল রেখা পাই। তো খেয়াল করে দেখো তোমরা অলরেডি জানো যে এইটার ইকুয়েশনটা কি হবে, কিভাবে খেয়াল করে দেখো, তোমরা জানো যে y mx + c আকারের একটা ইকুয়েশন এই রেখাটা। তো এইখানে তোমরা এটাও জানো যে mটা হচ্ছে ঢাল, বাট এই mটা ঢাল কিভাবে হইলো বা এটার ফিজিক্যাল সিগনিফিকেন্স কি এইটা আসলে আমি বোঝানোর চেষ্টা করতেছি। খেয়াল করে দেখো এইখানে x এর ভ্যালু যদি আমি 1 বাড়াই তো y এর ভ্যালু কত করে বাড়তেছে প্রত্যেকবার? অ্যানসার দাও, কত করে বাড়তেছে? 0.5 করে বাড়তেছে। 0.5 বাড়লো, আবার একবার আইছি 0.5 বাড়ছে, আবার একবার আইছি 0.5 বাড়াইছে, আবার একবার আইছি 0.5 বাড়ছে, আবার একবার আইছি 0.5 বাড়ছে। তার মানে আসলে ঢাল জিনিসটা হচ্ছে এইটা যে স্বাধীন চলকে x এর ভ্যালু যদি 1 বাড়াই, যদি 1 বাড়াই তাহলে y এর ভ্যালু যতটুকু বাড়ে, y এর যতটুকু চেঞ্জ হয় সেটাই হচ্ছে আমার ঢাল, ঠিক আছে? সেটাই হচ্ছে আমার স্লোপ। তো এই যে চেঞ্জটা এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ঠিক আছে? যদিও তোমরা আগে থেকে জানতে পারো এইটাই হচ্ছে আমার স্লোপ বা ঢাল, ঠিক আছে? জিনিসটাকে এইভাবে ফিল করা যায় ভালো মতে, যে খেয়াল করে দেখো যে এটা একটা সিঁড়ির মতো চিন্তা করো, এটা একটা সিঁড়ির মতো চিন্তা করো, এটা একটা সিঁড়ি আর এটা মনে করো আরেকটা সিঁড়ি, এটা মনে করো আরেকটা সিঁড়ি, ঠিক আছে? দুইটাই সিঁড়ি এবং মনে করো যে প্রত্যেকটার উচ্চতা সেম। এই যে রাইজ, এটা তো জানো যে একটা সিঁড়ির ক্ষেত্রে আমরা এই যে উপরের অংশ যেটা উঠে সেটাকে বলি রাইজ, আর এই যে ফ্ল্যাট যে অংশটা থাকে সেটাকে বলি হচ্ছে আমরা ট্রেড, ঠিক আছে? তো রাইজ আর ট্রেড মিলে হয় সিঁড়ি। তো ঢালের জিনিসটা বোঝার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে মনে করো তুমি 1 মিটার এই রাইজ বরাবর গেলা, 1 মিটার এই রাইজ বরাবর গেলা, তাহলে যতগুলা ট্রেড তুমি অতিক্রম করছো খেয়াল করে দেখো কয়টা ট্রেড অতিক্রম করছি, 1টা 2টা 3টা 4টা, এই 4টা ট্রেড অতিক্রম করছি 1 একক এদিকে গিয়ে, তাহলে এই সিঁড়ির ঢাল হচ্ছে তুমি বলতে পারো যে 4। তার মানে সোজা কথা ঢাল বলতে বোঝায় যে একক x এর পরিবর্তনে y এর পরিবর্তন কতটুকু হচ্ছে। এইখানে খেয়াল করে দেখো এইখানে যদি তুমি 1 মিটার যাও তাহলে তুমি কয়টা রাইজ পাবা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে এইখানে তোমার এই সিঁড়ির ঢালটা হচ্ছে 6, ঠিক আছে? তার মানে ঢালের কনসেপ্টটা কি যে একক পরিমাণ x অক্ষ বরাবর সরলে তুমি y অক্ষ বরাবর কতটুকু উচ্চতা অতিক্রম করো বা y অক্ষ বরাবর কতটুকু চেঞ্জ হয় সেটাই হচ্ছে আমার ঢাল। এখন খেয়াল করে দেখো এই জায়গাতে আমি যত x এর ভ্যালু বাড়াচ্ছি আমার y এর ভ্যালু বাড়তেছে, ঠিক আছে? আচ্ছা কার মাইক্রোফোন থেকে জানি নয়েজ আসতেছে, একটু মিউট করে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তো খেয়াল করে দেখো যদি কোশ্চেন থাকে তুমি আনমিউট করে আবার মানে কোশ্চেন করো, অসুবিধা নাই। তো এখানে খেয়াল করে দেখো আমি 1
পরিমাণ চেঞ্জ করছি এক্স, ওয়াই কিন্তু এখানে বাড়ছে, এইখানে বাড়ছে, মানে বাড়ছে, এখানেও কিন্তু ওয়াই বাড়ছে। বাট সবসময় সিঁড়ি কিন্তু এরকম থাকে না। সবসময় কি সিঁড়ি উপরে ওঠে? সবসময় সিঁড়ি এরকম নাও থাকতে পারে। তুমি যদি উপর থেকে নিচে নামো তখন কিন্তু সিঁড়িটা এরকম থাকে, ঠিক আছে? তার মানে তুমি যদি এদিক বরাবর যাও তখন আসলে তুমি দেখবা যে তুমি রাইজ নিচের দিকে পাচ্ছ, অর্থাৎ তোমার উচ্চতা কমে যাচ্ছে। তো মনে করো 1 মিটার যাওয়ার পর তুমি 1 2 3 4 5 এই 5টা রাইজ কম পাইলা, তাহলে এইটার ঢাল কত হবে? 5। এখন খেয়াল করে দেখো, এই জায়গায়ও তোমার ঢাল 6, এই জায়গায়ও 5, বাট দুইটা তো একদম কমপ্লিট ডিফারেন্ট সিনারিও। একটা জায়গাতে তুমি উপরের দিকে উঠতেছো, আরেকটা জায়গাতে তুমি এরকম নিচের দিকে নামতেছো। তার মানে এই দুইটা সিনারিওকে আমাকে আলাদা করার জন্য নিশ্চয়ই আমাকে কিছু করতে হবে। দ্যাটস ওয়াই যখন আমরা উপরের দিকে উঠি বা আমি এক্স এর ভ্যালু 1 বাড়াইলে ওয়াই এর ভ্যালু বাড়ে, সেটাকে বলি আমরা হচ্ছে পজিটিভ ঢাল, পজিটিভ ঢাল। আর যখন এক্স এর ভ্যালু 1 বাড়াইলে ওয়াই এর ভ্যালু কমে, তখন সেটাকে বলি হচ্ছে আমরা নেগেটিভ ঢাল, ঠিক আছে? এটাকে বলি আমরা নেগেটিভ ঢাল। তো এখন এই কনসেপ্টটা যখন আমাদের জানা হয়ে গেছে, তো এখন এই ইকুয়েশনটা আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি আমাদের জায়গাটাতে খেয়াল করে দেখো। তোমরা অলরেডি দেখছো যে আমরা দেখছি যে এইটার ইকুয়েশন হবে y is equal to mx প্লাস c। c এর ভ্যালু ছিল 4 আর m এর ভ্যালু ছিল কত? 0.5। তার মানে এই ইকুয়েশনটা হবে y is equal to 0.5x প্লাস 4। তার মানে এটা দিয়ে হচ্ছে আমি ইকুয়েশনটা পেয়ে গেছি, ঠিক আছে? আচ্ছা, এখন ডিফারেন্সিয়েশন মানে ঢাল বের করা। তার মানে এই তো এই একটা জিনিস বের করলেই তো হয়ে যায়, ডিফারেন্সিয়েশন হয়ে যায়, তাই না? আচ্ছা হ্যাঁ, একটা জিনিস বের করলেই ডিফারেন্সিয়েশন হয়ে যায়, বাট জীবন তো এত সহজ না, তাই না? জীবন যদি এত সহজ হয়ে যেত তাহলে তো ভালোই হইতো। আমি তোমাকে মাত্র একটা সরল রেখা দিয়ে জিনিসটা বুঝাইছি, বাট তোমরা এটাও জানো যে সবসময় লাইফ সরল রেখায় যায় না। আমার ইকুয়েশনটা হইতে পারে এরকম, এরকম হইতে পারে। তো এখন খেয়াল করে দেখো, প্রত্যেকটা বিন্দুতে, প্রত্যেকটা বিন্দুতে কিন্তু আমার ঢালটা ভিন্ন ভিন্ন চেঞ্জ হচ্ছে। প্রত্যেকটা বিন্দুতে আমার ঢালটা ভিন্ন ভিন্ন চেঞ্জ হচ্ছে। কেননা কিভাবে চেঞ্জ হচ্ছে খেয়াল করে দেখো, এইখান থেকে এইখানে তুমি যদি 1 একক যাও তাহলে y অক্ষ বরাবর তোমার বাড়ছে কতটুক? এতটুকু বাড়ছে। আবার এইখান থেকে তুমি যদি 1 একক যাও তাহলে খেয়াল করে দেখো মোটামুটি বাড়েই নাই বলতে গেলে, অল্প বাড়ছে। আবার এখান থেকে এখানে 1 মিনিট যাও তাহলে দেখো এখানে আবার বাড়ছে মোটামুটি ভালোই। আবার এখান থেকে এখানে যাও তাহলে খেয়াল করে দেখো এখানে আবার বাড়ছে কি? খুবই অল্প বাড়ছে, এই যে এতটুকু বাড়ছে। আবার এখান থেকে 1 মিটার যাও তাহলে দেখো এখানকার বাড়ে নাই, এখন আরো কমে গেছে। তার মানে বুঝতে পারতেছো যে প্রতিটা বিন্দুতে আসলে ঢাল সেম হচ্ছে না। তো এই রকম সিনারিও গুলোতে যখন আমরা প্রবলেম ফেস করি তখন আসলে আমাদের ডিফারেন্সিয়েশন কত পাওয়ারফুল টুল এইটা বুঝে আসে, ঠিক আছে? তো কিভাবে ডিফারেন্সিয়েশন করব? তো প্রথমে হচ্ছে এই যে আঁকা বাঁকা লাল পথচার, এটার কি জানা লাগবে আমাদের? এটা কোন নিয়মে চলতেছে, আর কোন নিয়মে চলতেছে মানে হচ্ছে এইটার ইকুয়েশনটা আমার জানা লাগবে। আর আমরা জানি এই ইকুয়েশনটাকে আমরা একটা ফাংশন আকারে প্রকাশ করতে পারি। এই x অক্ষ বরাবর যেহেতু আছে, x এর ফাংশন আকারে প্রকাশ করতে পারি। তো এই x এর ফাংশন আকারে যদি আমরা প্রকাশ করি তাহলে এই ফাংশনটাকে যদি আমরা x এর সাপেক্ষে এই অপারেটর দিয়ে ডিফারেন্সিয়েট করি তাহলেই আমরা এই ফাংশনটার কোন বিন্দুতে ঢাল কত সেটা ক্যালকুলেট করতে পারবো। তার মানে ডিফারেন্সিয়েশন হচ্ছে অ্যাকচুয়ালি আমার কিছুই না, জাস্ট ঢাল বের করা। আমাদের কাজটা হচ্ছে যে কোন ফাংশনকে কিভাবে ডিফারেন্সিয়েট করে এইটা ভালো মতে বোঝা, ঠিক আছে? এইগুলো ছিল মোটামুটি আমাদের বেসিক আলোচনা। ইন্টিগ্রেশন কি, ডিফারেন্সিয়েশন কি, ক্যালকুলাস কি, ক্যালকুলাস কিভাবে করব এবং কোনটার মানে ফিজিক্যাল সিগনিফিকেন্স কেমন, ঠিক আছে? তো আশা করি ঢাল জিনিসটাও বুঝতে পারছো। এখন বলো এইটা রিলেটেড আর তোমাদের কোনো কোশ্চেন আছে কি না? কোনো কোশ্চেন আছে তোমাদের? না ভাইয়া। আচ্ছা, এখন যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন বোঝার জন্য যে ফান্ডামেন্টাল একটা জিনিস বোঝা লাগে সেটা বুঝবো, সেটা হচ্ছে লিমিট। সেটা কি? লিমিট। লিমিট জিনিসটা কি এইটা আসলে এখানে এই লিমিটটা বোঝার জন্য তোমাদেরকে একটা কি বলা যায়, একটা গল্প বলা যায়। এই গল্পটা হচ্ছে আমি আরেকজনের কাছ থেকে শুনছি।
আমার ডিপার্টমেন্টেরই এক বড় ভাই, তোমরা সবাই রে ওনারে চিনো, বেশিরভাগ মানুষই চিনো চমক ভাইয়ের থেকে। এটা মূলত আমি শিখছি এই গল্পটা। তো উনি একটা গল্প বলতো এরকম যে, খেয়াল করে দেখো যে ধরো এইখানে বাংলা ছবির একজন নায়ক আছে, আর এইখানে আছে মনে করো তোমার একজন চৌধুরী সাহেব। চৌধুরী সাহেব আছে, ঠিক আছে? তো সাধারণভাবে বাংলা ছবির নায়করা কি করে? এটা হচ্ছে হিরো, আর এটা হচ্ছে তোমার চৌধুরী সাহেব, ঠিক আছে? তো হিরো আইসা এই চৌধুরী সাহেবরে বলতেছে যে, মানে স্বাভাবিকভাবে সে চৌধুরী সাহেবের কন্যাকে পছন্দ করে, তো বলতেছে বিয়ে দেওয়ার জন্য আর কি তার সাথে। তো চৌধুরী সাহেব বলল যে, আহ, কত বড় স্পর্ধা তোর, তুই এমন মেয়েকে বিয়ে করতে চাস? এখন তোর মাসিক ইনকাম কত, তুই কি করস? তো সে বলতেছে যে, চৌধুরী সাহেব আমি আসলে আমার মাসিক ইনকাম সাপোজ ধরেন হচ্ছে 7,000 টাকা। 7,000 টাকা। তো চৌধুরী সাহেব শুনে এটা হাসতেছে, হা হা হা, কি বলে মাসিক মানে মাত্র 7,000 টাকা ইনকাম করে সে। উনি বলতেছে আমার মেয়ের মাসিক খরচই মাসে 7,000 টাকা। তো ছেলে বলতেছে যে আমি ওইটার কথাই বলছি, আপনার আপনার মেয়ের যে আপনি মাসিক খরচটা দেন ওইটাই আমি আমার ইনকাম হিসেবে চালাই দিছি। মূলত সে আসলে বেকার, বুঝছো? তো কথা সেটা না। তো এই কথাটা শোনার পর চৌধুরী সাহেব খুব রেগে গেছে যে আমার সাথে ফাইজলামি করস। চৌধুরী সাহেব একটা কথা বলছে এই কথাটার পর, যে বলছে যে সবকিছুর একটা সীমা আছে, তুই আমার সাথে ফাইজলামি করস। সবকিছুরই সবকিছুরই একটা সীমা আছে, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। একটা সীমা আছে, সবকিছুর একটা সীমা আছে। এখন নায়ক হচ্ছে গিয়ে তোমার মতো সায়েন্সের স্টুডেন্ট, সে তো মানে ক্যালকুলাস পড়ছে। তো সেই কথাটা শুই না বুঝা ফেললো যে চৌধুরী সাহেবের কথায় ভুল আছে। সে বলল যে চৌধুরী সাহেব আপনি ভুল বলতেছেন, সবকিছুরই আসলে সীমা থাকে না, সবকিছুরই সীমা বা ইংলিশে যেটাকে বলে লিমিট, সেটা থাকে না। তো আমরা আসলে আমাদের আজকের লেকচারে দেখব যে কেন নায়ক এই কথাটা বললো যে সবকিছুরই আসলে সীমা থাকে না, বা চৌধুরী সাহেবের কথাটা কোথায় ভুল। ঠিক আছে? আচ্ছা, তো এই গল্পটা তোমরা বুঝছো কি আমরা কি এক্সপ্লোর করতে যাচ্ছি, এটা বুঝছো কিনা? জি জি ভাইয়া। আচ্ছা, যদি বুঝে থাকো তো এখন আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব যে নায়ক কেন এই কথাটা বললো যে সবকিছুরই সীমা থাকে না। এই কথাটা বোঝার চেষ্টা করব। খেয়াল করে দেখো, এই উদাহরণটা বোঝার জন্য একটা উদাহরণ দিব। আমি প্রথমে বলে নিছি সবকিছু এখানে ফাংশন নিয়ে কাজ করতে হবে আমাদের, ঠিক আছে? তো তোমাদের বইয়ে যে উদাহরণটা দেয়া আছে আমি ওইটা দিয়ে বোঝাই, সিম্পলি বোঝাই। যে মনে করো আমার কাছে একটা ফাংশন আছে f of x is equal to x square minus 25 divided by x minus 5, ঠিক আছে? এইটা একটা ফাংশন আছে, ঠিক আছে? এখন আমি যদি তোমাকে বলি যে তুমি আমাকে f of 5 এই বিন্দুতে ফাংশনটার ভ্যালু বের করে দাও তো। তাড়াতাড়ি আমাকে একজন বলো এটার ভ্যালু কত হবে? অসংজ্ঞায়িত। সংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত, তার মানে খেয়াল করে দেখো যদি এখানে 5 বসাই তাহলে জিনিসটা আসলে একটু ঝামেলাদার হয়ে যাচ্ছে, কারণ 5 এর স্কয়ার 25 মাইনাস 25 আর নিচে আসতেছে 5/5, তার মানে 0/0 আসতেছে। জিনিসটা একটা ঝামেলাপূর্ণ সংখ্যা। কেন ঝামেলাপূর্ণ? কেননা 0/0 আসলে যে কোনো কিছু হইতে পারে। এটা অসংজ্ঞায়িত কেন বা সংজ্ঞা দিতে পারতেছি না কেন? এটার কারণ হচ্ছে তোমাদেরকে আমি অলরেডি দেখাইছিলাম ক্লাসে যে 0/0 আসলে যে কোনো কিছু হইতে পারে। যেমন 1 * 0 ইজ ইকুয়াল টু কি 0, 2 * 0 ইজ ইকুয়াল টু কি 0, 3 * 0 ইজ ইকুয়াল টু কি, এটা 2 লিখলাম কেন? 2 না, এটা 0 হবে। 0 ইকুয়াল 0। তো এইভাবে আমি ইচ্ছা মতো যাইতে পারি, ঠিক আছে? তো এখন আমি যদি তোমাকে বলি আমি যদি আর গুণন করি তাহলে তুমি বলতে পারো যে ভাই এই 0টাকে আমি এটা নিচে নিয়ে আসলাম, তাহলে আমি লিখতে পারি 0/0 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। আবার এটার ক্ষেত্রেও আমি লিখতে পারি 0/0 ইজ ইকুয়াল টু হচ্ছে 2। এইটার ক্ষেত্রেও আমি লিখতে পারি 0/0 ইজ ইকুয়াল টু হচ্ছে কি 3। তার মানে খেয়াল করে দেখো 0/0 আমি আসলে যে কোনো ভ্যালুই চাইলে লিখতে পারতেছি। তো একটা জিনিসের ভ্যালু
যেইটা চাইতেছি ওইটাই লিখতে পারতেছি, তাহলে তো আসলে এটা কোনো নির্ধারিত জিনিস হইলো না। সব ভ্যালু তো একটা জিনিস দিতে পারে না। তার মানে এই জিনিসটা আসলে আমি সংজ্ঞা দিতে পারতেছি না, নির্ণয় করতে পারতেছি না জিনিসটার ভ্যালুটা আসলে কি। তো খেয়াল করে দেখো এখানে একটা প্রবলেম হয়ে যাচ্ছে যে f is equal to 5 এ আমি আসলে জিনিসটা ভালো মতো ক্যাপচার করতে পারতেছি না। তোমাদের কারো কাছে কি ডেসমস আছে? ডেসমস ইনস্টল করা আছে ফোনে। ডেসমস ক্যালকুলেটরটা আছে। আচ্ছা আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ তোমরা? হুম। মানে আমি আমার ব্রাউজার শেয়ার করছি, দেখতে পারতেছো? না, স্লাইডে আছে। এখনো ও স্লাইড। স্লাইডে আছে। তাহলে দাঁড়াও, এখন আমি হচ্ছে আমার টোটাল স্ক্রিনটা শেয়ার করি। তাহলে তোমাদেরকে আমি আগে গ্রাফটা আইকা নেই। গ্রাফটা হচ্ছে তোমার এক্স স্কয়ার। আচ্ছা তোমাদেরকে গ্রাফটা আইকাই দেখাই, টোটাল জিনিসটা আমরা দেখব, কোনো প্যারা নাই। আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। আচ্ছা এখন তো স্ক্রিনটা চলে গেছে তাই না? জি। আচ্ছা এখন হচ্ছে আমি আমার পুরো স্ক্রিনটা শেয়ার করব। এখন আমার টোটাল স্ক্রিনটা দেখা যাচ্ছে না একদম? জি। আচ্ছা তাহলে আমি এখন এক্স স্কয়ার মাইনাস 25 ভাগ, এটা ভাগ হচ্ছে না, ব্র্যাকেট দিয়ে ভাগটা দিতে হবে, ব্র্যাকেট ভাগ হচ্ছে x মাইনাস 5। তাহলে খেয়াল করে দেখো এইটাই তো আমার ইকুয়েশনটা ছিল আমি যেটা আঁকছিলাম তাই না? এখন এইটাই যদি আমার ওই ইকুয়েশনটা হয় তখন আমি চলো এটাকে জুম করে দেখি যে এটার ভ্যালুটা আসলে কত, 5 বিন্দুতে এটার ভ্যালুটা আসলে কত। তোমরা অবশ্য চাইলে দেখতে পারতেছো যে এটা আসলে একটা ভ্যালু দিতেছে, 5 ইজ ইকুয়াল টু একটা ভ্যালু দিতেছে, বাট আমি যদি জুম করি তাহলে তোমরা দেখবা যে এটা আসলে এই যে x ইজ ইকুয়াল টু, আরেকটু জুম করি, এটা 4 দিচ্ছে, আরেকটু জুম করি, এইখানে জুম করলাম, তাহলে এই যে 5 বরাবর আমি উঠতেছি 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 উঠতেছি। খেয়াল করে দেখো ড্র্যাগটা যদি আমি প্লটটা নিয়ে নেই আস্তে আস্তে, দেখতেছো পয়েন্টটা যে উঠতেছে, 5 এর জায়গাটাতে এসে এটা কিন্তু একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে, এটা খেয়াল করতেছো কিনা তোমরা? দেখো 5 এর জায়গাতে এসে এটা 0 হয়ে মানে একদম সাদা হয়ে যাচ্ছে, কোনো ভ্যালু দিতে পারতেছে না। খেয়াল করছো জিনিসটা? জি। এই রেসপন্স করো, দেখো 5 ইজ ইকুয়াল টু আনডিফাইন্ড লেখা, দেখুন। ঠিক আছে, জি আনডিফাইন্ড ভাইয়া। লেখা। তার মানে অ্যাকচুয়ালি আমরা গ্রাফের মাধ্যমেও দেখলাম যে এটা আসলে আমার কোনো ভ্যালু দিতে পারতেছে না। তো এখন এই ধরনের ফাংশন গুলার সাথে আসলে কি করা যায়? এই ধরনের ফাংশন গুলাকে যেগুলাতে একটা নির্দিষ্ট বিন্দুতে আমরা ভ্যালু পাই না, আমি গ্রাফটা এঁকে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য, গ্রাফটাকে এঁকে দেখাচ্ছি। গ্রাফটা ছিল আমার এইরকম ছিল গ্রাফটা, যে পার্টিকুলার একটা পজিশনে সাপোজ এটা হচ্ছে আমার সেই 5 পয়েন্টটা, এভাবে ভালোই যাচ্ছিল, এই 5 পয়েন্টটাতে সে আসলে আমাকে কোনো ভ্যালু দিতে পারতেছে না। আচ্ছা লবিতে আবার তাসনিম আসছে, তাসনিমকে অ্যাকসেপ্ট করে নি, দাঁড়াও অ্যাডমিট করে নিচ্ছি। হ্যাঁ তানজিম শুনতে পাচ্ছ এখন? তানজিম শুনতে পাচ্ছ? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো খেয়াল করে দেখো, তো এই 5 বিন্দুটাতে আমি এরকম একটা গোলা দিলাম, কেননা এই বিন্দুটাতে আসলে আমার ফাংশনের কোনো ভ্যালু ডিফাইন করা নাই, এরপর আবার বাকিগুলোতে আমার সুন্দর মতো ভ্যালু আছে, ঠিক আছে। তো একটা জিনিস খেয়াল করে দেখো, তো লিমিট আসলে কাজটা করে কি? লিমিট বলতে আমি কি বুঝাইতে চাচ্ছি খেয়াল করে দেখো, যদি আমি এই ফাংশনটাতে আমি একটা এই যে আমার এই ফাংশনটা তাসনিমের জন্য আবার বলতেছি যে আমরা একটা ফাংশন নিয়েছি, বুঝছো, f of x is equal to x square minus 25 divided by x minus 5। তো আমি তোমাদেরকে বলছিলাম যে x মানে f of 5 এই বিন্দুটাতে ভ্যালুটা বের করার জন্য, তো আমরা পাইছি 0/0, ঠিক আছে, তো কোনো নির্দিষ্ট ভ্যালু পাচ্ছি না। তো এই প্রবলেমটা আমরা সলভ করার চেষ্টা করতেছি যে 0/0 এইটা আসলে আমাকে যে কোনো ভ্যালু দিতে পারে, এখানে আমরা দেখছি যে কোনো ভ্যালু দিতে পারে। তো এটা আসলে কোন ধরনের ভ্যালুর দিকে আমাকে ধাবিত করতে পারে, এই ধারণাটা নেওয়াই হচ্ছে আমার লিমিটের উদ্দেশ্য। তো
তো লিমিটটা ভালো মতো বোঝার জন্য খেয়াল করে দেখো, এই ফাংশনটার জন্য আমি একটা ছক প্লট করি, শেপের মধ্যে কি আছে? আচ্ছা, একটা ছক প্লট করি। ছকটা হচ্ছে তোমার এরকম একটা ছক, যেখানে আমি একটু নিচে নামাই এটা, যেখানে হচ্ছে আমি x এর একটা ভ্যালু দিব আর f অফ x এর একটা ভ্যালু পাবো। ঠিক আছে? তো তোমাদের কারো কাছে কি ক্যালকুলেটর আছে এখন? জি ভাইয়া। ক্যালকুলেটর জি ভাই। হ্যাঁ, আচ্ছা, এই ফাংশনটাতে তোমরা x এর ভ্যালু তুমি হচ্ছে 4.8 ভ্যালু দাও, তো 4.8 ভ্যালু দাও, কত আসে আউটপুট বলো তো? 9.8। 9.8, খুবই দারুণ একটা ভ্যালু আসছে, 9.8। তুমি এটাতে 4.9 ভ্যালু দাও, 4.9। 9.9। 9.9 আসবে। তার মানে আসলে আমরা একটা ধারা পেয়ে গেছি যে ভ্যালুটা কি রকম হইতে পারে। তুমি যদি 4.999 দাও, তাহলে এটার ভ্যালু কত আসবে খেয়াল করে দেখো তো। 9.99 9.99। 4.999 দাও, তাহলে ভ্যালুটা কত আসবে বলো তো? 9.99 9.999। আবার আরেকটা 9 দাও, 4.9999, তাহলে পাবা কি 9.9999, এটা পাবা। ঠিক আছে? আচ্ছা, খেয়াল করে দেখো, এখন যদি আমি টপ করে 5 দিয়ে দেই, তাহলে আসলে আমি ভ্যালু পাবো না, কারণ এটা ছিল আনডিফাইন্ড ছিল। বাট কিন্তু যদি আমি 5 এর থেকে একটু উঁচা ভ্যালু দেই, যেমন 5 তোমার 1 দিলাম, ঠিক আছে, তাহলে ভ্যালুটা কত পাবো আমাকে বলো তো? 10.1 10.1 10.1। মনে করো 5.11 দিলাম, তাহলে কত পাবো? 10.11 মনে হয়। 10.11। আচ্ছা, 5.111 দিলাম, তাহলে কত পাবো? 10.111। যদি 5.1111 দেই, তাহলে প্যাটার্নটা বুঝে গেছো যে 10.1111 করে পাবো, তাই না? এরকম কিছুই তো একটা হবে। এই ছকটা কি মোটামুটি বুঝতে পারছো তোমরা? জি ভাই মতো। এখানে একটা প্যাটার্ন কাজ করে, খেয়াল করে দেখো। লিমিটের মজাটাই এখানে, যে লিমিটটা আসলে কি বোঝায়, যে লিমিট আসলে বোঝায়। খেয়াল করে দেখো, আমরা এই ফাংশনটা, এটা হচ্ছে আমার ফাংশন f of x, তাহলে এটা চেঞ্জ করি। এটা হচ্ছে আমার ফাংশন f of x, যেটাতে আমি ইনপুট দিচ্ছিলাম x। ফাংশনটা আবার এখানে লিখি, f of x ছিল সরি 25/x - 5। ঠিক আছে? এখানে খেয়াল করে দেখো, আমি আমার x এর ভ্যালুটা, অর্থাৎ এটাই তো আমার x অ্যাক্সিস, x এর ভ্যালুটা যত 5 এর কাছাকাছি আনতেছিলাম, খেয়াল করে দেখো 4.8 থেকে, মনে করো এটা হচ্ছে তোমার 4, এটা 4.8, 4.8 থেকে 4.9, 4.99999, যত আমি 5 এর কাছাকাছি, এই খেয়াল করো বাম দিক থেকে, 5 এর বাম দিক থেকে যাচ্ছিলাম, আমার এই ভ্যালুটা 5 এর যত কাছাকাছি যাচ্ছিলাম, আমার ফাংশনের ভ্যালুটা ততটুক এইদিকে যাচ্ছিল। এইদিকে যাওয়া কি খেয়াল করে দেখো, এটা হচ্ছে অবশ্যই তোমরা জানো 10, কারণ 9.99999 এটা কার কাছাকাছি? 10 এর কাছাকাছি। তার মানে যত আমি 5 এর কাছাকাছি যাচ্ছিলাম, আমার ফাংশনের ভ্যালুটা এই দিকে 10 এর কাছাকাছি যাচ্ছিল। আবার খেয়াল করে দেখো, এইখান থেকে 5 এর চেয়ে বড় ভ্যালু থেকে যত আমি 5 এর কাছে যাচ্ছিলাম, অর্থাৎ এটা যদি তোমার 6 হয়, তো এইখান থেকে মনে করো এটা হচ্ছে 5.1, তো 5.1 থেকে 5.1111 করে যত আমি 5 এর কাছে আসতেছিলাম, তখনও সেটা আমার 10 এর কাছাকাছি ভ্যালু দিচ্ছিল। খেয়াল করো 10.111, 10.111, 10.1, 10.1, অর্থাৎ 10 এর কাছাকাছি দিচ্ছিল। তার মানে এই দিক থেকেও অ্যাকচুয়ালি আমি যাইতেছিলাম কি 10 এর কাছাকাছি। তার মানে খেয়াল করে দেখো, এই জিনিসটাকে আমি এটা বলতে পারি না যে ফাংশনের ভ্যালুটা তুমি ডান দিক থেকে, মানে 5 এর কমের দিক থেকে যদি 5 এর দিকে আসো, বা 5 এর বেশির দিক থেকে যদি 5 এর দিকে আসো, তাহলে ফাংশনের ভ্যালুটা 10 এর দিকে যাইতে চায়। এই কথাটাকে আমি বলতে পারি কিনা বলো? জি ভাই বলতে পারেন। এইটাই লিমিট। এইটা কিভাবে লিখি আমরা একটু
সুন্দর করে লিখি যে লিমিট x টেন্ডস টু 5 মানে 5 এর কাছাকাছি যাইতেছি, তখন f অফ x এর ভ্যালুটা আমার কতর কাছাকাছি আসতেছে? 10 এর কাছে 10 এর কাছাকাছি আসতেছে। তার মানে আমি আবারও বলতেছি, এইখানে অল্পলাপাইন ভুল করে আমি কিন্তু ফাংশনে 5 বসাই নাই। আমি কিন্তু একবারের জন্য বলি নাই যে আমি ফাংশনে 5 বসাইছি। এখানে কিন্তু আমি কখনো 5 বসাই নাই, এই x এর ভিতর আমি কখনো 5 দেই নাই। আমি জাস্ট 5 এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। তো 5 এর কাছাকাছি গেলে আমার ফাংশনের ভ্যালুটা 10 এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে, লিমিট এটাই বলে। তার মানে x এর ভ্যালুটা যদি 5 এর কাছাকাছি যায় বাম দিক থেকে বা ডান দিক থেকে, তখন আমার ফাংশনের ভ্যালুটা 10 এর কাছাকাছি যায়। এইটাই হচ্ছে আমার লিমিটের বেসিক। তার মানে এই ফাংশনটার পয়েন্ট মানে 5 বিন্দুতে লিমিটিং ভ্যালু কত? 10। বুঝাইতে পারলাম? তার মানে f of x এই ফাংশনটার 5 বিন্দুতে লিমিটিং ভ্যালু কত? 10। আমি কিন্তু ফাংশনের ভ্যালু বলতেছি না, আমি বলতেছি লিমিটিং ভ্যালু। কথাগুলোর পার্থক্য কি বুঝতে পারতেছো? ফাংশনটা কিন্তু আনডিফাইন্ড, ফাংশনটা এই যে গোল্লা দেয়া, এখানে কোনো ভ্যালু নাই, বাট কোন ভ্যালুর কাছাকাছি যাইতে চায় সেইটা দিয়ে আমরা লিমিট দিয়ে আসলে বুঝতে পারি। লিমিটের বেসিকটা কি তোমরা মোটামুটি বুঝতে পারছো জিনিসটা কি আসলে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন এখানে একটা মজার বিষয় আছে, সেটা বোঝানোর চেষ্টা করি। খেয়াল করে দেখো, এখানে এই জিনিসটা একটু কপি করে নেই। কপিটা কিভাবে যেন করবো, এটার একটু ডুপ্লিকেট করি। এইটাকে কপি করলাম, কপি করে পেস্ট করলাম, তাহলে এইটার এই পাশে নিয়ে যাই। আচ্ছা, কপি পোরশনটা দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, তো হ্যাঁ, এই যে কপির পোরশনটা আমরা দেখতে পাইছি। তো এখন আমরা এই কপিড পোরশনটা নিয়ে কাজ করব। যেহেতু নতুন করে লিখবো, তো আমরা একটু একটু মুছে নেই জিনিসটা ভালো মতো বোঝানোর জন্য। আচ্ছা, এই জায়গা থেকে একটু মুছে নেই ভালো মতো বোঝানোর জন্য। আচ্ছা, ঠিক আছে, খেয়াল করে দেখো, অ্যানোটেশন শুরু করলাম। আমার এই বিন্দুটাতে আমি লিমিটিং ভ্যালুটা বের করতে চাচ্ছিলাম, তাই না? খেয়াল করে দেখো, এইটার জন্য আমি করছি কি, একবার 5 এর কম থেকে 5 এর কাছাকাছি আসছি, তাই না? 5 এর কম থেকে, এটা খেয়াল করছো যে একবার আমি 5 এর কম থেকে 5 এর কাছাকাছি আসছি। এই যে 5 এর কম থেকে 5 এর কাছাকাছি আসছি, এটাও তো অ্যাকচুয়ালি আমাকে কি 10 এর কাছাকাছি নিছে, তাই না? এটাকেও আমি আংশিক একটা লিমিটের সাহায্যে দেখাতে পারি। লিমিট x টেন্ডস টু 5, উপরে ডান দিকে একটা মাইনাস দেই, মানে বুঝাই যে লেফট সাইড লিমিট, এটা দিয়ে কি বোঝায়? লেফট সাইড লিমিট, অর্থাৎ লিমিট x টেন্ডস টু 5 উপরে মাইনাস, মানে 5 এর কমের দিক থেকে কি করতেছি, আমি 5 এর দিকে আসতেছি। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রেও আমি কি পাইছি, ফাংশনটার ভ্যালু কতর কাছাকাছি যাইতেছিল? 10 এর কাছাকাছি যাইতেছিল, ঠিক আছে? আচ্ছা, আবার আমি কি করছিলাম যে 5 এর বড় ভ্যালু থেকে আমি কি করছিলাম, এই 5 এর কাছাকাছি আসছিলাম। তাই আশা করি বুঝতে পারতেছো, এইটাকেও লিমিট দিয়ে যদি আমি লেখাই, তাহলে হচ্ছে x টেন্ডস টু 5, উপরে হবে কি প্লাস, এটাকে বলা হয় রাইট সাইড লিমিট। এইখানেও আমি f of x এর ভ্যালুটা কি পাইছিলাম? 10 পাইছিলাম, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো লেফট সাইড লিমিট আর রাইট সাইড লিমিট কাকে বলে? এটাকে আমি বুঝাইতে পারছি? জি ভাই। এই বালকেরা রেসপন্স করো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। জি ভাই, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা হচ্ছে তোমার লেফট সাইড লিমিট আর এটা হচ্ছে রাইট সাইড লিমিট। খেয়াল করে দেখো, এই ফাংশনটার জন্য আমার লেফট সাইড লিমিটও 10, আমার রাইট সাইড লিমিটও 10। যখন কোন একটা ফাংশনের এই লেফট সাইড লিমিট আর রাইট সাইড লিমিট সমান হবে, অর্থাৎ যখন কোন একটা ফাংশনের লিমিট x টেন্ডস টু, মনে করো a বিন্দুর কাছাকাছি আসতেছে, a এর চেয়ে কম ভ্যালুর থেকে, f of x ইজ ইকুয়াল টু লিমিট x a বিন্দুর দিকে আসতেছে, a এর চেয়ে বড় দিক থেকে, এই দুইটা যখন সমান হবে, অর্থাৎ সোজা কথায় বলতে গেলে যখন লেফট সাইড লিমিট ইজ ইকুয়াল টু রাইট সাইড লিমিট হবে,
তখন আসলে ওই বিন্দুতে ফাংশনটার সীমা থাকে, কি থাকে? তখন তখন এই যে এ বিন্দু বরাবর যাচ্ছে না, এ বিন্দুতে লিমিট এক্সিস্ট করে, লিমিট এক্সিস্ট করে, ঠিক আছে? তার মানে এইটা হচ্ছে সেই বিখ্যাত কন্ডিশনটা, যে কন্ডিশন থাকলে একটা বিন্দুতে আমরা লিমিট এক্সিস্ট করাইতে পারবো। এখন হোয়াট ইফ যদি আমার ফাংশনটা এরকম হয়, যে খেয়াল করে দেখো, তোমাদেরকে একটা পিসওয়াইজ ফাংশন দেখাই। এখন যে ফাংশনটা দেখাবো সেই ফাংশনটার নাম হচ্ছে পিসওয়াইজ ফাংশন। জিনিসটা কি? তোমার মনে করো ফাংশনটা হচ্ছে এরকম, আচ্ছা কালিটা চেঞ্জ করি। ফাংশনটা হচ্ছে এরকম যে 0 থেকে এ বিন্দু পর্যন্ত এই ফাংশনটা এভাবে গেছে, এটা হচ্ছে এ বিন্দু, এতটুকু পর্যন্ত গেছে, ঠিক আছে? এ বিন্দু থেকে শুরু করে আবার এটা এভাবে যাওয়া শুরু করছে। কি হইতে পারে না? এরকম ফাংশন থাকতে পারে না? বলো। হ্যাঁ থাকতে পারে। এই ধরনের ফাংশনগুলোকে সাধারণত আমরা পিসওয়াইজ ফাংশন বলি। কি বলি? পিসওয়াইজ। পি ই সি এ। পিস বানানো হয়েছে তো নাকি? জি ভাই। না হইলে কিন্তু তোমাদের দোষ, বুঝছো? পিসওয়াইজ ফাংশন বলি। এখন খেয়াল করে দেখো, পিসওয়াইজ ফাংশনে আমার এ বিন্দুতে আমার ফাংশনটা আনডিফাইন্ড। তো চলো এখন আমি লিমিট বের করার চেষ্টা করি এই ফাংশনটার। এই ফাংশনটার লিমিটটা যদি আমি বের করতে চাই, খেয়াল করে দেখো, যদি লিমিট x এর ভ্যালুটা a এর চেয়ে ছোট থেকে নেই, অর্থাৎ এই দিক থেকে নেই, তাহলে খেয়াল করে দেখো আমার ফাংশনের ভ্যালুটা কি এইটার দিকে যাচ্ছে না? ধরলাম এইটার ভ্যালু হচ্ছে তোমার, এইটার ভ্যালু কত দিব? ধরলাম এটার ভ্যালু দিলাম p দিলাম, ঠিক আছে? তার মানে এটা যদি f of x ফাংশনটা হয়, তাহলে লিমিট a এর চেয়ে ছোটর দিকে গেলে আমার f of x এর ভ্যালুটা কত আসে? p আসে। কিন্তু খেয়াল করে দেখো, যদি আমি লিমিটটাকে a এর চেয়ে বড়র দিক থেকে নেই, তাহলে খেয়াল করে দেখো, যদি লিমিট x টেন্ডস টু a প্লাস এর দিক থেকে নেই, তাহলে f of x এর ভ্যালু কি p এর সমান হয়? ধরলাম এটার ভ্যালু হচ্ছে ধরলাম q, আর এটার ভ্যালু ধরলাম হচ্ছে তোমার p, তাহলে এটার ভ্যালু আসছে q। তাহলে এই ক্ষেত্রে কি আমাদের দুইটা লিমিট কি সমান হইছে? লেফট সাইড লিমিট নট ইকুয়াল টু রাইট সাইড লিমিট। তার মানে এই ক্ষেত্রে আসলে ফাংশনটার সীমা বা লিমিটিং ভ্যালু আমরা বের করতে পারবো না। সব ধরনের ফাংশনের লিমিটিং ভ্যালু চাইলেই আমরা বের করতে পারি না। তাহলে প্রথমে হচ্ছে দেখলাম যে ফাংশনটা আনডিফাইন্ড কিনা। আনডিফাইন্ড হয়েও আমরা হতাশ হই নাই, যে চেষ্টা করছি যে যাক দেখি কোনো মতে এটা কাছাকাছি কোনো ভ্যালু বের করতে পারি না, বা কি হইতে চায় ফাংশনটা সেটা বের করতে পারি না। তো চেষ্টা করে দেখলাম যদি এই শর্ত মানে, তাহলে আমরা খুব সহজেই তার লিমিটিং ভ্যালুটা বের করতে পারি। কিন্তু যদি এই শর্তটা না মানে, মানে এরকম হয়, তাহলে দেখা যায় তখন আমরা লিমিটও বের করতে পারি না। লিমিট ডাজ নট এক্সিস্ট। তো এই কারণে আমাদের হিরো এই কথা বলছিল যে সবকিছুরই আসলে সীমা থাকে না। এই তানজিম, তোমরা কি প্রথমের দিকের গল্পটা কি মিস করছো নাকি? জি ভাই, একবার বললে ভালো হইতো। আচ্ছা আচ্ছা, এই গল্পটা রেকর্ডিং এ থাকবে। এই গল্পটা ছিল এরকম, মানে চৌধুরী সাহেব আর চৌধুরী সাহেবের মেয়েরে পছন্দ করে একজন হিরো, তাদের মধ্যকার কিছু কথোপকথন ছিল। তো ওইটা তোমরা একটু দেখে নিও, জাস্ট গল্পটাই আর কি। তো হিরো এক সময় বইলা ফেলছিল চৌধুরী সাহেবরে যে সবকিছুর আসলে সীমা থাকে না। যেহেতু হিরো সায়েন্সের স্টুডেন্ট, দ্যাটস ওয়াই সে আসলে এই কারণে বলছিল যে সবকিছুর সীমা থাকে না, তার মানে প্রত্যেকটা ফাংশনেরই আমরা চাইলে লিমিট বের করতে পারি না, ঠিক আছে? তো এইটা ছিল মোটামুটি লিমিটের বেসিক। লিমিট জিনিসটা কি? লিমিট জিনিসটা আসলে কি, এতক্ষণ লাগায়া হচ্ছে আমরা এই কনসেপ্টটা বোঝার চেষ্টা করলাম যে লিমিটিং ভ্যালু বা লিমিট জিনিসটা কি। অর্থাৎ কোন একটা ফাংশন যদি আমার আনডিফাইন্ড হয়ে যায়, বা মনে করো এরকম শেপ আসতেছে, আমার একটু জুম করে নেই, বা মনে করো আমার এরকম শেপ আসতেছে, মনে করো 0/0 শেপ আসতেছে, বা তোমার ইনফাইনাইট বাই ইনফাইনাইট শেপ আসতেছে, বা 0/ইনফাইনাইট আসতেছে, বা ইনফাইনাইট বাই 0 আসতেছে। কোন একটা বিন্দুতে মনে করো ফাংশন f of x এর এটার জায়গায় যদি আমি a ইনপুট দেই, a বিন্দুতে এরকম কোন একটা ভ্যালু আসে, তার মানে এটা তো আনডিফাইন্ড ভ্যালু তো পাচ্ছি না।
তখন আমরা দেখব যে ফাংশনের এই শর্তটা ফিল আপ করতেছে কিনা, এই লেফট সাইড লিমিট আর রাইট সাইড লিমিট সেম থাকতেছে কিনা। তখন চাইলে হচ্ছে আমরা এই ফাংশনটার একটা লিমিটিং ভ্যালু বের করতে পারি। তার মানে লিমিটিং ভ্যালুর কনসেপ্টটা কি ছিল, যে এফ লিমিট x টেন্ডস টু a, যখন আমরা লিমিট লিখবো যখন আমরা বুঝে ফেলবো যে এটা লিমিট আছে, তার মানে আসলে কি লেফট সাইড লিমিট আর রাইট সাইড লিমিট সমান। তার মানে আলাদা করে এখানে প্লাস মাইনাস দিয়ে লেখার দরকার নেই, আমরা জাস্ট একটা দিয়েই বুঝে ফেলবো যে x টেন্ডস টু a, লিমিট x এর ভ্যালু a এর কাছাকাছি যাইতে চাইলে f অফ x এর ভ্যালু সাপোজ আমি ধরলাম এটা তোমার p এর কাছাকাছি যাইতে চাই। আমি আবারও বলতেছি, ফাংশনে আমি f অফ a বসাই নাই, a বিন্দু আমি ইনপুট দেই নাই, আমি a এর কাছাকাছি ইনপুট দিছি। তো কিসের কাছাকাছি আউটপুট পাবো সেইটা আমি জানতে পারতেছি, ঠিক আছে? ওই বিন্দুতে আসলেই ফাংশনের কোনো ভ্যালু নাই, বাট কতর কাছাকাছি যায় লিমিট দিয়ে আমি শুধু এইটাই বুঝতে পারি, ঠিক আছে? তো এটা ছিল মোটামুটি তোমার লিমিটের বেসিক আলোচনা, ঠিক আছে? আচ্ছা, তো এখন এই লিমিটের ধারণা যখন আমাদের বোঝা হয়ে গেছে, তো এখন লিমিট দিয়ে আসলে আমরা জিনিসগুলো এক্সপ্লয়েট করব কিভাবে, লিমিটগুলো দিয়ে আমরা আসলে জিনিসগুলো এক্সপ্লয়েট করব কিভাবে, এইটা বোঝার জন্য স্বাভাবিকভাবে আমাদের বইয়ের ম্যাথগুলো দেখতে হবে। এখানে বিভিন্ন টাইপের জিনিসপত্র আছে, ঠিক আছে, লিমিটের ম্যাথগুলো এক্সপ্লয়েট করার জন্য। তো প্রথমত আমাদেরকে কিছু লিমিটের ম্যাথ করার জন্য আমাদেরকে কিছু জিনিস সম্পর্কে ধারণা নিতে হবে। কি জিনিসগুলো কি, যে কিছু ফাংশন আছে, যেমন তোমাদের তো মোটামুটি ধারণা আছে, ধারা সম্পর্কে ধারণা আছে না তোমাদের? জি ভাই। জি ভাইয়া। ধারা সম্পর্কে ধারণা থাকার কথা। আচ্ছা, কার মাইক্রোফোন থেকে জানি আওয়াজ আসতেছে, একটু মিউট করে নিলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা দেখব হচ্ছে যে ধারা জিনিসটা আসলে কি, ধারার একটা ব্যবহার অ্যাকচুয়ালি আমরা লিমিটের মধ্যে পাই, ঠিক আছে? আমরা দেখার চেষ্টা করব ধারা জিনিসটা আসলে কি। তার আগে হচ্ছে আমরা একটা মজার জিনিস দেখে ফেলি, যে লিমিটের মধ্যে কিছু লিমিট আসলে কিছু ধর্মাবলী মাইনা চলে, ঠিক আছে? লিমিটের ধর্মাবলী, লিমিটের ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? লিমিটের ক্যারেক্টারিস্টিক্স, প্রথম ক্যারেক্টারিস্টিক্স হলো, মনে করো তুমি একটা ফাংশনের, দুইটা ফাংশনের গুণফলের f অফ x আর g অফ x, এই f অফ x টা একটু দেখতে অসুন্দর হয়ে গেছে, মুছা লিখতেছি। আচ্ছা, তো এখন হচ্ছে f অফ x ইনটু g অফ x, এই দুইটার গুণফলের লিমিট মনে করো তুমি বের করতে হবে তোমার, ঠিক আছে? লিমিট মনে করো x টেন্ডস টু a বিন্দুতে তোমার লিমিট বের করতে হবে। তুমি করতে পারবা কি, প্রত্যেকটাতে আলাদা আলাদা করে লিমিটটাকে দিয়ে দিতে পারবা, এটা লিমিটের একটা বৈশিষ্ট্য। বুঝাতে পারছি? তার মানে লিমিট এভাবে বন্টনযোগ্য, ঠিক আছে? তারপরে যদি আমার এরকম সিচুয়েশন থাকে, তো বুঝতে পারতেছো যেহেতু গুণের ক্ষেত্রে আমার লিমিট বন্টনযোগ্য, তাহলে অবশ্যই আমার ফাংশনের যোগ বিয়োগের ক্ষেত্রেও কি লিমিট এভাবে আলাদা আলাদা করে দেয়া যায়। অর্থাৎ লিমিট x টেন্ডস টু a f অফ x প্লাস মাইনাস লিমিট x টেন্ডস টু কি a g অফ x, এভাবে দেয়া যায়, ঠিক আছে? তারপর হচ্ছে আবার ভাগের ক্ষেত্রেও কি এটা এভাবে দেয়া যায়। মনে করো f অফ x আছে আর g অফ x আছে, তুমি চাইলে এই লিমিটটা আলাদা আলাদা করে তাদের প্রত্যেককে দিয়ে দিতে পারবা, f of x divided by limit x tends to a g of x, ঠিক আছে? তো লিমিটের এই বৈশিষ্ট্যগুলো কি তোমরা বুঝতে পারছো? বলো ভাইয়া। হ্যাঁ, তার মানে এই ক্যারেক্টারিস্টিক্স গুলোকে সামনে রেখেই হচ্ছে আমরা লিমিটের বৈশিষ্ট্যগুলা অ্যাপ্লাই করার চেষ্টা করব, ঠিক আছে? এগুলা যেন মাথার মধ্যে একদম ভালোভাবে গেঁথে যায়, ঠিক আছে? এখন আমি তোমাদেরকে একটা থিওরেম দেখাবো, যেটা হচ্ছে লিমিটের খুবই প্রমিনেন্ট একটা থিওরেম, সেটাকে বলা হয় স্যান্ডউইচ থিওরেম। কি বলা হয়? বলো তো। জি ভাই। স্যান্ডউইচ থিওরেম।
স্যান্ডউইচ থিওরেম। এখন আমরা দেখব হচ্ছে লিমিটের জগতে একটা বিখ্যাত থিওরেম স্যান্ডউইচ। ঠিক আছে, তোমাদের বইয়ে কিভাবে আছে ওইটা আমার খেয়াল নাই, বাট আমি তোমাদের কনসেপ্টটা বুঝাই দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, স্যান্ডউইচ থিওরেমে তোমরা বইয়ের থেকে দেখে নিলে, আমি বুঝাই দেওয়ার পর বইয়ের থেকে দেখলে একদম ইজি মতে বুঝতে পারবা। স্যান্ডউইচ থিওরেম, আমার লেখা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? জি জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তো স্যান্ডউইচ থিওরেমটা কি? স্যান্ডউইচ থিওরেম আসলে, আচ্ছা আমার এখান থেকে কি নয়েজ আসতেছে? না ভাইয়া। আচ্ছা আমার এখানে অবশ্য আজান দিচ্ছে, যদি প্রবলেম হয় বলতে পারো, আমি 1 মিনিট 2 মিনিট পজ করতে পারবো। কোনো সমস্যা হচ্ছে কি? না ভাইয়া। আচ্ছা তাহলে আমরা ভাইয়া। কন্টিনিউ করি। স্যান্ডউইচ থিওরেমটা কি? স্যান্ডউইচ থিওরেম আসলে বেশি কিছু না, আমাকে জাস্ট 3টা ফাংশন নিয়ে কাজ করা লাগবে। কি কি নিয়ে কাজ করা লাগবে? 3টা ফাংশন। সাপোজ, আচ্ছা আমি গ্রিডটা আঁকা নেই, আমার এই আইডেন্টিটেড গ্রিড থেকেই আমি গ্রিডটা আঁকি। এটা হচ্ছে আমার সেই গ্রিডটা। এখন আমার কাছে মনে করো 3টা ফাংশন আছে। কি কি ফাংশন আছে? h of x, আরেকটা আছে f of x, আরেকটা আছে g of x। ঠিক আছে, আচ্ছা এখন এদের মধ্যে একটা সম্পর্ক আছে এই 3টা ফাংশনের মধ্যে। কি? যে f of x এর ভ্যালু, এবং ধরে নিচ্ছি যে এই ফাংশনটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে বা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে এটা ডিফাইন করা, অর্থাৎ a থেকে b, x এর এই ভ্যালুর মধ্যে এই ফাংশনটা একদম কন্টিনিউয়াস। ঠিক আছে, একদম কি কন্টিনিউয়াস, মানে কোনো ছেদ নাই, মানে সবগুলা বিন্দুতে ভ্যালু আছে। তো ভ্যালু থাকলে এই জিনিসটার মধ্যে বা এই ডোমেনটার মধ্যে এদের মধ্যে সম্পর্ক হলো যে f of x এর ভ্যালু সব সময় তোমার h of x এর চেয়ে ছোট হবে, আর সব সময় g of x এর চেয়ে কি হবে? বড় হবে। এই কন্ডিশনটা তারা সব সময় মাইনা চলে। ঠিক আছে, তাহলে সম্ভাব্য চিত্র যদি আমি আঁকতে চাই এই ফাংশনটার, তাহলে ধরো একটা এরকম আঁকলাম চিত্র, আর একটা আঁকলাম হচ্ছে তোমার এরকম একটা চিত্র আঁকলাম, আর আরেকটা মনে করো আঁকলাম তোমার হচ্ছে একটু ভিন্ন কালি দিয়ে আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। কাজ করতেছে, প্রবলেম হলো কি? ওকে, আচ্ছা খেয়াল করে দেখো, এইখানে আরেকটা আঁকলাম, আঁকলাম তোমার হচ্ছে মনে করো এরকম, কালিটা চেঞ্জ করে নিই, আরেকটা আঁকলাম মনে করো তোমার হচ্ছে এরকম। ঠিক আছে, তো উপরেরটা ধরে নিই হচ্ছে তোমার h of x, মাঝখানেরটা হচ্ছে f of x, আর এই জায়গাটা হচ্ছে তোমার g of x। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? জি ভাইয়া। এইটা জি হচ্ছে ভাইয়া। 3টা ফাংশন এইরকম সম্পর্কের মধ্যে আছে। ঠিক আছে, f of x এর ভ্যালু কখনো h এর ভ্যালুর চেয়ে বেশি হইতে পারবে না, আর g of x এর ভ্যালুর চেয়ে ছোট হইতে পারবে না। এখন তারা বলতেছে যদি এরকম একটা শর্ত তুমি পাও যে কোন একটা বিন্দুতে, সাপোজ ধরলাম এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটা হচ্ছে c, এই c বিন্দুতে তোমার ফাংশনের একটা ছেদ পাওয়া গেছে। কি পাওয়া গেছে? একটা ছেদ পাওয়া গেছে। কি পাওয়া গেল? যে এই বিন্দুটাতে ছেদ পাওয়া গেছে, মানে এইখানের যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা মনে করো 3টা ফাংশনের মধ্যেই কি নাই, এই ভ্যালুটা নাই। ঠিক আছে, এখন যদি এইরকম সিনারিওতে যদি আমার লিমিট x tends to c of g of x is equal to limit x tends to c h of x
এর ভ্যালু যদি সমান হয়, সাপোজ ধরলাম এই দুইটারই লিমিটিং ভ্যালু কি হইতেছে, সেটার ভ্যালু হইতেছে পি। তো স্যান্ডউইচ থিওরেম বলে যে এই বিন্দুতে সি বিন্দুতে এফ অফ এক্স এর লিমিটিং ভ্যালু হবে পি। তোমরা কি কথাটা বুঝতে পারছো? জি ভাইয়া, কেমনে বুঝলা? আমি তো এখনো পুরোপুরি বুঝাই নাই, জিনিসটা তো ভালো মতো কথাটা করে বুঝছি আঁকি নাই। ভাই, থিওরিটা বুঝি নাই। আচ্ছা আচ্ছা, খেয়াল করে দেখো, আমাদের প্রথম কন্ডিশন বলছে কি, যে নিচেরটার এই বিন্দুতে লিমিটিং ভ্যালু যা, উপরেরটার এই বিন্দুতে লিমিটিং ভ্যালু তাই, ভ্যালুটা হচ্ছে পি। তাহলে বলতেছে এফ অফ এক্স এর এই বিন্দুতে লিমিটিং ভ্যালু সেটা হবে। কিভাবে হবে? কেননা প্রথমেই আমরা বলে নিছি যে এফ অফ এক্স ফাংশনটা এইচ এর উপরে যাইতে পারবে না আর জি এর নিচে যাইতে পারবে না। তাহলে খেয়াল করে দেখো, এই সিনারিওতে আসলে ফাংশনটা আমার কি হয়ে গেছে, এই সিনারিওতে আমার ফাংশনটা কি হয়ে গেছে, আমি মুছে আঁকতেছি, ফাংশন তিনটা মুছে আঁকতেছি। আমার ইরেজার বাটনটা কাজ করতেছে না কেন, খুবই অ্যানোয়িং। এই মুছতেছে জিনিসগুলা? জি ভাই, এখন মুছছে। জি ভাইয়া। আচ্ছা, এখন মুছলেই হবে। আচ্ছা ঠিক আছে, এখন খেয়াল করে দেখো এই কন্ডিশনের আলোকে আসলে কি বলতেছে, খেয়াল করে দেখো, এই বিন্দুতে আমার লিমিট নাই। মনে করো এইচ অফ এক্স এর ভ্যালুটা ছিল এইরকম, এইটা, তারপর এইটা, এইভাবে গেল। ফাংশন এইচ অফ এক্স হইতে পারে এইটা, তারপরে আমি আঁকতেছি জি অফ এক্স একটা আঁকতেছি, তো এইটা তো অবশ্যই নিচে থাকবে জি অফ এক্স এর, এইরকম। তারপর মনে করো এরকম হইলো জি অফ এক্স। এখন আমার এফ অফ এক্স কিসের মধ্যে দিয়ে যাইতে হবে বলো তো? এইচ এর চেয়ে ছোট, জি অফ এক্স এর চেয়ে বড়। তার মানে সে যদি এদিক দিয়ে যায় আর কোনো একটা শর্তে যদি এরকম হয়ে যায় যে কোনো একটা বিন্দুতে এই দুইটার লিমিটিং ভ্যালু সেম, তাহলে কি এফ অফ এক্স এর এই বিন্দু ছাড়া আর অন্য কোনো বিন্দু দিয়ে যাওয়ার উপায় আছে বলো? না ভাইয়া, কোনো উপায় নাই। তার মানে এফ অফ এক্স কে এই লিমিটিং বিন্দুটা দিয়ে যাইতে হবে, আর যদি তা হয় তাহলে মনে রাখো যে তাদের লিমিটিং ভ্যালু কি হবে, সেম হবে। এখন কি মোটামুটি জিনিসটা ফিল করতে পারতেছো জিনিসটা কি হচ্ছে? জি ভাইয়া, করা যাচ্ছে। তার মানে এইটা হচ্ছে স্যান্ডউইচ থিওরেম, যে যদি তিনটা ফাংশন এমন ভাবে সম্পর্কিত থাকে যে কোনো একটার ভ্যালু একটার চেয়ে বড় আরেকটার চেয়ে ছোট, এবং পাশের দুইটার কোনো একটা বিন্দুতে যদি লিমিটিং ভ্যালু সেম হয়, তাহলে মনে রাখবা মাঝখানেরটারও ওই বিন্দুতে লিমিটিং ভ্যালু কি, ওইটাই হবে। বুঝাইতে পারছি? এইটাই হচ্ছে স্যান্ডউইচ থিওরেম। তোমরা যদি বুঝো তাহলে আমি নেক্সট টপিকে যাব। নেক্সট টপিকে যাব? জি জি ভাইয়া। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, এইটা হচ্ছে স্যান্ডউইচ থিওরেম, আমরা বুঝে ফেলছি। তো এখন আমাদের জন্য আরেকটা জিনিস বোঝা খুব সহজ হয়ে যাবে। সেই জিনিসটা কি? এখন আমরা স্যান্ডউইচ থিওরেমের একটা অ্যাপ্লিকেশন দেখব। কিভাবে? কি কোনো কোশ্চেন থাকলে করতে পারো, ডেফিনেটলি কোনো কোশ্চেন থাকলে বা করতে এটা কি পারো। তিনটা ফাংশনের জন্য সঠিক নাকি একাধিক 4-5 ফাংশনের জন্য সঠিক? এখন তুমি যদি সঠিক করতে চাও তাহলে উপরের আর নিচের ফাংশনটা, মানে স্যান্ডউইচ আসলে কিভাবে হয় বলো? উপরে একটা তিনটা জিনিস থাকে, লেয়ার থাকবে, হ্যাঁ। নিচে একটা জিনিস থাকে, আর মাঝখানে কিছু একটা জিনিস থাকে, তাই না? জি ভাই, যদি তুমি উপরের আর মাঝখানের জিনিসটা সেম রেখা মাঝখানে একটা ফাংশন এভাবে দিতে পারো, তাহলে এটা সঠিক হবে। ঠিক আছে? আর দুইটা ফাংশনের জন্য সঠিক হবে কিনা এটা একটু আমার ভাইবা দেখতে হবে, আমি ইনস্ট্যান্টলি বলে ফেলতে পারতেছি না, এটা আমার একটু ভাইবা বলতে হবে। ঠিক আছে? তাহলে জি ভাই, এইটার কোশ্চেনের অ্যানসারটা আমি তোমাদেরকে তাহলে নেক্সট দিন দিব। ঠিক আছে? জি ভাই। যে মাঝখানে তোমার দুই তিনটা ফাংশন থাকতে পারবে কিনা। আমার মনে হয় আহ এটা পারা উচিত, বুঝছো? থাকতে পারা উচিত। কেননা খেয়াল করে দেখো, আমরা যদি এভাবে এটা চিত্র আঁকি, এভাবে চিত্রটা আঁকি, উপরের ফাংশনটা এইটা আর নিচের ফাংশনটা মনে করো এইটা। ঠিক আছে? এটা হচ্ছে তোমার আপার ফাংশন, এটা হচ্ছে লোয়ার ফাংশন। তো এটার মাঝখানে যত ফাংশনই থাকুক, এর এদিক দিয়ে যাইতে হলে তো এই বিন্দু দিয়ে যাইতে হবে, তাই না? জি ভাই, এই বিন্দু দিয়ে যাইতে হবে। তো এটা আসলে একাধিক ইয়ার জন্য হওয়ার কথা, বাট এরপরেও আমি শিওর হয়ে এসে তোমাদেরকে বলবো। ঠিক আছে? আচ্ছা, তো এখন এখন বলো, এটা ছাড়া আর কোনো কোশ্চেন আছে কিনা তোমাদের? বা একাধিক ছেদবিন্দু থাকলে? একাধিক ছেদবিন্দুতে তো বললাম, যদি তোমার এই কন্ডিশনটা ফিল আপ করে, মনে করো এরকম হইতেছে, এইখানে একটা বিন্দু আছে উঠে গেল, আবার এইখানে একটা বিন্দু আছে এইভাবে উঠে গেল, তো জি অফ এক্স যদি এইখানে মিলে, তারপরে আবার যদি এইখানে মিলে, তাহলে এইটার জন্য এইটা সেম হবে। অর্থাৎ স্যান্ডউইচ থিওরেম একাধিক বিন্দুর জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবা, কোনো সমস্যা নাই। বুঝাতে পারছি?
জি ভাই বুঝতে পারছি। জাস্ট এই প্রসেসটা দিয়ে চিন্তা করার চেষ্টা করবা, তাহলে আসলে আশা করি সহজে বুঝতে পারবা। তো আর কোনো কোশ্চেন আছে কারো? না ভাই মোটামুটি না ক্লিয়ার। ভাইয়া। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা আরেকটা থিওরেম দেখবো। এখন জাস্ট আমরা ফর্মুলা দেখতেছি, আমরা কিন্তু এখনো ম্যাথে যাই নাই। ম্যাথগুলা করার জন্য আমাদের যেই টুলগুলা দরকার হবে, আগে আমরা ওই টুলগুলা নিজেদের আয়ত্তে আনতেছি। এখন আরেকটা টুল দেখবো, সেই টুলটা হচ্ছে তোমার স্যান্ডউইচ থিওরেমের অ্যাপ্লিকেশন, যেইটা অ্যাপ্লাই করে আমরা স্পেশাল কেস দেখার চেষ্টা করব জিনিসটা আসলে হচ্ছেটা কি। ঠিক আছে, ওকে, ড্র। ওকে, আমার স্ক্রিন কি তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ারলি? জি ভাই। ওকে, ঠিক আছে। তো খেয়াল করে দেখো, স্যান্ডউইচ থিওরেমের একটা অ্যাপ্লিকেশন দেখবো। সেই অ্যাপ্লিকেশনটা হচ্ছে খেয়াল করে দেখো, যদি আমার সিনারিওটা এরকম হয়, একটু একটু প্রবলেম হচ্ছে এদিকে, ঠিক আছে, হ্যাঁ, ইয়েস, ঠিক আছে। আচ্ছা, খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে একটা জিনিস বলছিলাম যে তোমরা তো বৃত্ত পড়ে আসছো, তাই না? জি। বৃত্ত পড়ে আসছো, তো বৃত্ত পড়ে আসলে আচ্ছা এটা এটা আঁকার দরকার নাই, আমি একটা ভালো বৃত্ত আঁকি। এটা একটা বৃত্ত, সাপোজ চিন্তা করো, এটা মুছা ফেলি। ঠিক আছে, আচ্ছা, তো এই বৃত্তটাতে খেয়াল করে দেখো, যদি এইটা হয় আমার ব্যাসার্ধটা, বৃত্তের ব্যাসার্ধটা যদি হয় এইটা, ঠিক আছে, তো আমি যদি এখন এইটা বরাবর অল্প একটু দূরত্বে যাই, এটা আসলো, অল্প দূরত্বে গেছি, ঠিক আছে, তো মাঝখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না? এই কোণটাকে আমরা সাধারণত কি যদি রেডিয়ানে প্রকাশ করি, এই কোণটাকে বলি কি আমরা? থিটা। আর বৃত্তের ব্যাসার্ধটাকে বলি হচ্ছে আমরা আর, আর এখানে থাকে কি একটা বৃত্তচাপ এস। তো তোমরা অলরেডি ত্রিকোণমিতির ফর্মুলা অনুযায়ী জানো এস ইজ ইকুয়াল টু কি আর থিটা, তাই না? জি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়? এস বাই আর। আর, কোনো সমস্যা নাই। আচ্ছা, থিটা ইজ ইকুয়াল টু এস বাই আর লেখা যায়, ঠিক আছে। এখন খেয়াল করে দেখো, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমি একটা ত্রিকোণমিতিক যদি সম্পর্ক এখানে স্থাপন করতে চাই, ত্রিকোণমিতিক সম্পর্ক যদি স্থাপন করতে চাই, আমি সেম জিনিসটাকে একটু জুম করব, সেম জিনিসটাকে একটু জুম করব, দেখতে পাচ্ছ তোমরা? জি। সেম জিনিসটাকে জুম করছি। এখন খেয়াল করে দেখো, এইখানে এইখানে কি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে না? খেয়াল করে দেখো, বুঝতে পারতেছো এখানে যে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে? কেননা আমরা জানি যে কেন্দ্র থেকে যে কোনো বৃত্তের পরিধির উপর যদি ব্যাসার্ধ আঁকি, সেটা কি হয়, ওই পরিধির উপর কি হয়, লম্ব হয়, এটা তো জানো, তাই তো? হ্যাঁ। তার মানে এখানে একটা সমকোণ তৈরি হয়েছে, আর এইটাকে যেহেতু খুবই ক্ষুদ্র, তাই এইটাকে আমরা একটা সরল রেখা ধরতে পারি। তার মানে এখানে আমার একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। এটা যদি ব্যাসার্ধ আর হয়, তাহলে উপরেরটাও কি আমার ব্যাসার্ধ আর, তাই না? হুম। আর আবারও বলতেছি, থিটা খুবই ছোট, থিটা খুবই ছোট, খুবই ছোট, ঠিক আছে। এই কেউ কি জয়েন করতে যাচ্ছে নাকি আবার? এই সবাই আসো না ক্লাসে, নাকি কেউ বের হয়ে গেছো? জি ভাই আছে। আচ্ছা, ঠিক আছে। তো খেয়াল করে দেখো, খুবই ছোট থিটা হওয়ার কারণে এইখানে একটা সমকোণী ত্রিভুজ আমরা কল্পনা করতে পারি। তো কল্পনা করলে খেয়াল করে দেখো, আমি যদি সাইন থিটাটা লিখতে চাই, সাইন থিটা, সাইন থিটা ইজ ইকুয়াল টু কি হবে খেয়াল বলো তো, এখানে লম্বটা কি এস না? হ্যাঁ ভাই। তাহলে এস, আর অতিভুজটা কি আর না? আর। আর, তাহলে এস বাই আর লিখলাম। যদি tan থিটা লিখতে চাই,
তাহলে কি হবে বলো তো, tan থিটা ইজ ইকুয়াল টু কি হবে, S by লম্ব R s, আর এবার হচ্ছে এই ভূমিটা এটাও কি r, তার আর মানে এটা হবে s বাই r। এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে বলো। জি ভাইয়া এতটুকু যদি বুঝে থাকো তাহলে আমাদের অলরেডি আমরা একটা ফর্মুলা বুঝে ফেলছি। ফর্মুলাটা কি খেয়াল করে দেখো, এই যে থিটা ইজ ইকুয়াল টু আমরা অলরেডি কি লিখতে পারলাম, s বাই r। আবার s বাই r ইজ ইকুয়াল টু কি জানি আমরা, sin theta সাইন থিটা। আবার কি জানি, s tan বাই r ইজ ইকুয়াল টু কি, tan থিটা। তাহলে কি আমরা বলতে পারি না, থিটা খুবই ছোট যখন হয়, থিটা যখন খুবই ছোট হয় তখন সাইন থিটা বাই থিটা ইজ ইকুয়াল টু 1 লেখা যায় না, জি জি ভাই দেখা যায় বা tan থিটা ডিভাইড বাই থিটা ইজ ইকুয়াল টু কি 1 লেখা যায় না, হুম বা এটার উল্টাটাও লেখা যায়, উল্টাই দিলেও আসলে এটা 1ই থাকে, জি which is ভাই theta থিটা by বাই sin সাইন থিটা is equal to 1 is equal to থিটা বাই tan থিটা is equal to 1। আমরা দুইটা মারাত্মক ফর্মুলা শিখে ফেলছি। কি ফর্মুলাটা হলো যে লিমিট থিটা টেন্ডস টু 0 হইলে, থিটা অবশ্যই রেডিয়ানে, এটা তো বুঝতেছো যে থিটা অবশ্যই রেডিয়ানে, অবশ্যই রেডিয়ানে, বুঝতে পারছি। তো লিমিট থিটা টেন্ডস টু 0 হইলে থিটা বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু লিমিট থিটা টেন্ডস টু 0 হইলে থিটা বাই tan থিটা, এগুলোর ভ্যালু কি হয় 1 হয়, কি হয় 1 হয়। বা উল্টা করে টেন্ডস টু 0 sin theta divided by theta is equal to limit theta tends to 0 tan theta by theta is equal to কি হয়, প্রত্যেকটার ভ্যালু কি হয় 1 হয়। এইগুলো হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট সূত্র, আমরা সরাসরি ফর্মুলা হিসেবে ইউজ করব। কি লিমিট থিটা টেন্ডস টু 0 sin theta by theta যেখানেই দেখব সেখানেই 1 বসাই দিব আমরা। লিমিট থিটা টেন্ডস টু 0 tan থিটা বাই থিটা যেখানে দেখব সেখানে কি 1 বসাই দিব। বুঝতে পারছি? তো লিমিটের এই ফর্মুলাগুলা কি বুঝতে পারছো তোমরা? জি জি ভাই আচ্ছা, তো এই দুইটা ফর্মুলা যদি তোমরা বুঝে থাকো দেন আমরা লিমিট করার জন্য প্রায় 80% প্রস্তুত। বুঝতে পারছি? কথা বলো, বুঝাইতে পারছে? জি ভাই বুঝতে পারছি জি ভাইয়া আচ্ছা আচ্ছা, তো এইটা ছিল মোটামুটি তোমার লিমিট রিলেটেড বেসিক আলোচনা। তো আজকে এতটুকু পর্যন্তই। নেক্সট দিন হচ্ছে আমরা যেই আমাদের 20% বাকি আছে ওয়েপন কালেকশনের সেটা করে দেন আমরা হচ্ছে বিভিন্ন টাইপের ম্যাথগুলা দেখা শুরু করব, যে কিভাবে আমরা ম্যাথগুলা করতে পারি। ঠিক আছে? তো তোমরা ভাই সাধারণত জান, হ্যাঁ বলো বলো। জি ভাই রেকর্ডেড ভিডিওটা কোথায় থাকবে রেকর্ডেড ভিডিওর লিংকটা আমি তোমাদেরকে দিয়ে দিব, অসুবিধা নাই। আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমাদের ফিডব্যাক বলো, ক্লাস করতে কারো কোনো অসুবিধা হয়েছে বা কোনো ধরনের না প্রবলেম ভাই ফেস ভালোই করছো? লাগছে না ভাই ভালো লাগছে শুধু কারেন্ট চলে গেছে তার জন্য আচ্ছা এই মাহিন তোমার অভিমত কি? জি ভাইয়া ভালোই লাগলো। আচ্ছা হাসবি তোমার অভিমত কি? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা তানজিমের তাসনিমের অভিমত তো শুনে ফেললাম, তানজিমের অভিমত কি? ভাই ভালো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ঠিক আছে। তো ফারদিন বেচারা ছেলেটা তো আসতে পারলো না, আমি গ্রুপে লিংকটা দিয়ে দিব, তো তোমরা দেখে নিও আর কি। ঠিক আছে? তো ভাই এখন আজকে থেকে তাহলে ইনশাআল্লাহ, কি এই লিংকে জয়েন করবেন না হ্যাঁ যতদিন আমরা অনলাইনে ক্লাস করব ইনশাআল্লাহ আমি মিটিং এর লিংকটা দিয়ে দিব, প্রত্যেকদিন দিয়ে দিব, অসুবিধা নাই। ঠিক আছে? আচ্ছা জি ভাই আচ্ছা ঠিক আছে, তো আজকে এতটুকু পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম।